অতি সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্য। শ্রীমতী ভট্টাচার্য জীবদ্দশায় বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং বামপন্থী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির একজন শীর্ষস্তরের কর্মকর্তা ছিলেন। আজ সংগঠনের রাজ্য কমিটির উদ্যোগে আগরতলায় প্রয়াত বিধায়িকা গৌরী ভট্টাচার্যের এক স্মরণসভা আয়োজন করা হয়। এই স্মরণসভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্বদের পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা প্রাক্তন বিধায়িকার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। নিজ নিজ আলোচনায় বিভিন্ন স্তরের বক্তারা গৌরী ভট্টাচার্যের রাজনৈতিক এবং প্রশাসনিক বিভিন্ন পরিপ্রেক্ষিত সামনে তুলে এনে আলোচনা রাখেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ওনার নাতে দীর্ঘ আলোচনায় গৌরী ভট্টাচার্য সহ ওনার পরিবারের বামপন্থী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অবদান নিয়ে আলোচনা করেন। মানিক সরকার দাবি করেন, একটা সময়ে যখন আগরতলাতে বামপন্থী রাজনীতি করা খুব কঠিন ছিল, সেই সময়ে যারা প্রকৃত অর্থে রাজনৈতিক ভিতকে মজবুত করার জন্য, সাংগঠনিক ভিতকে মজবুত করার জন্য সামনের সারি থেকে ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন গৌরী ভট্টাচার্য। আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনকে বামপন্থী দিশায় পরিচালিত করার ক্ষেত্রে গৌরী ভট্টাচার্যের আদর্শকে অনুপ্রেরণা হিসেবে নিতে হবে। এই আলোচনা আজকের এই স্মরণসভায় বারবার উচ্চারিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। বিভিন্ন জায়গায় এই আস্তানা ঠিক করার ক্ষেত্রে পার্টি রাজ্য কেন্দ্রের সঙ্গে আবার দৈনন্দিন যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে, পার্টির নির্দেশ আমার কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বা আমার দিক থেকে পরামর্শ বা কিছু বক্তব্য প্রস্তাব এটা পার্টির নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একজন নির্দিষ্ট কমরেড ছিলেন। তার নাম বলতে আমার কোনো আপত্তি নেই, সুরজিৎ চক্রবর্তী। তাদের বাড়িতেই আমরা ভাড়া ছিলাম, সেখান থেকেই আমাকে আত্মগোপনে যেতে হয়েছে। আমার মা তখন স্বাস্থ্য দপ্তরে কাজ করতে চাকরি। সুরজিতেরই দায়িত্ব ছিল এই গোপন আস্তানা খুঁজে খুঁজে বের করা। কিন্তু আগরতলা আস্তানা কোথায়? হাতে করে 3টা 4টা 5টা, একটা বাড়িতে বেশি দিন থাকা যায় না। আর আমরা জেনারেলি একটার বেশি একটা বাড়িতে থাকতাম না, গ্রামের দিকে গেলে 2-3 দিন থাকতাম। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে একদিন সুরজিৎ এসে বলছে, এখন তো কাছাকাছি আর কোথাও না, গৌরীদের বাড়িতে থাকার ব্যবস্থা হবে। তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি কথা বলেছ? তখন সে বললো, না, ওনার সঙ্গে কথা বলেছি, তিনি দ্বিধাদ্বন্দ্বহীন ভাবে বলেছেন যতদিন খুশি থাকবে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, তিনি যখন এই কথা বলছেন, দারোগা বাবু যে বাড়িতে আছে, সেই বাড়িতে পুলিশ যেখানে আমাকে খুঁজছে, আমি যদি সেখানে আত্মগোপনে থাকি, দারোগা বাবু আপত্তি করবে না? অথবা আমি যদি এই বাড়িতে থাকি, পরোক্ষে দারোগা বাবুর দ্বারাই তো আমি গ্রেপ্তার হয়ে যেতে পারি। বলছে, এই চিন্তা করার কোনো কারণ নেই, এটা ভাবনায় না রেখে গৌরী ভট্টাচার্য সিদ্ধান্ত নিয়েছে মনে করার কোনো কারণ। যেই বাড়িটিতে তারা এখন আছেন, সেখান থেকেই সেই সময় তিনি সাইকেল করে যাতায়াত করতেন। তাকে আগরতলা শহরে, বিশেষ করে আমাদের রিক্সা শ্রমিক যারা, চালক যারা, তারা ভীষণ ভয় পেতেন, মানে সমীহ করতেন। ভয় পেতেন মানে তিনি তাদেরকে লাঠি পেটা করতেন, ঘটনা তা না। তাকে ভয় পাওয়ার একটাই কারণ ছিল, সন্ধ্যার অন্ধকারে রিক্সাতে আলো না জ্বালিয়ে রিক্সা চালানো যাবে। শুধু রিক্সা না, সাইকেল। তখন কিন্তু ত্রিপুরা অটো রিক্সা টিক্সার প্রশ্ন আসেনি, আমরা তো এগুলো তখন ভাবতেই পারতাম না, এগুলো স্বপ্ন আসে। গাড়ির সংখ্যা তখন যে খুব একটা বেশি ঘটনা তা না, রিক্সার সংখ্যা খুব বেশি ছিল, তাও বলা যায়। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ফায়ার ব্রিগেড চৌমুনিতে এই যে আপনার ব্রিজটা অনেকদিন সন্ধ্যার অন্ধকারে বিশ্বনাথ দারোগাবুকে সাইকেলটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এবং সেখানে যেই রিক্সাতে আলো জ্বলছে না, রিক্সা থামাচ্ছে না। এরকম দেখা গেছে রিক্সার আলো জ্বালানোর জন্য বিশেষ ধরনের লাইট ছিল, কেরোসিন দিয়েই তারা জ্বালাতেন, দোকান থেকে কিনে লাগাতেন। রিক্সাতে লাগানো আছে কিন্তু জ্বালাতো না। দাঁড়িয়ে থেকে এই রিক্সায়
এই আলু জ্বালানোর পরে শ্রমিক থেকে একটু দু চার কথা একটু ধমক টমক দিয়ে তারপরে ছাড়তেন। মাঝে মাঝে এরকম সাইকেলওয়ালা তারও মাঝের অন্ধকারে আলু ছাড়া যাচ্ছেন, তাদেরকে ধরে ডেকে এটা বুঝিয়ে তাদেরও আলু আনতে সাহায্য করতেন। এটা হচ্ছে তার সবচেয়ে বড় দিক।